হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলটিমেট এডুহাব। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে। তো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর আমরা ক্লাস আমাদের রেগুলার চলছে। যারা হোয়াটসঅ্যাপের যে গ্রুপ, সেই গ্রুপে জয়েন করুন, তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে জয়েন করতে পারো। আর মাই নেম ইজ কাউসার আলী। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা স্ট্যাটিস্টিক্স পড়ছিলাম, কিন্তু আমরা অন্যান্য যে চ্যাপ্টারগুলো সেগুলো ক্লাস শুরু করে দিচ্ছি। আর কিছুদিন পরে কিন্তু আমাদের PYQ সেশন আমরা শুরু করে দিব, এবং তার সাথে সাথে যে কোশ্চিনস আসার সম্ভাবনা, গুরুত্বপূর্ণ কোশ্চিন, সেগুলো নিয়ে আলোচনা করব। আর আমরা PYQ করব, তো সেটা একটু অন্যরকমভাবে করব PYQ। আশা করি তোমাদের সেটা ভালো লাগবে। আর আমি স্ট্যাটিস্টিক্স আজকে ক্লাসটি স্টার্ট করলাম না এই কারণের জন্যই, যে এরপরে আমরা NPC অর্থাৎ নর্মাল যে প্রবাবিলিটি কার্ভ সেটি পড়বো, এবং সেটি পড়ার জন্য তোমাদের বোর্ডে বোঝানো, তো সেটা একটু অন্যরকমভাবে আমি ক্লাসটা এরপরে এর যে শুক্রবারের পর থেকে আমি ক্লাস অন্যরকমভাবে স্টার্ট করে দিব। আশা করি তোমাদের সেটা ভালো লেগে থাকবে। তো যাই হোক, আজকের যে ক্লাস সেটা এমনভাবেই করছি আমরা, এরপরে আমরা ক্লাসটা একটু অন্যরকমভাবে করব। তো আজকে আমাদের যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট, এই গ্রোথ এবং ডেভেলপমেন্টের উপরে আমাদের বৃদ্ধি বিকাশ পার্ট 1, এখানে দুটো ক্লাস হবে গ্রোথ এবং ডেভেলপমেন্টের উপরে। তো এই গ্রোথ এবং ডেভেলপমেন্টের উপরে আজকের প্রথম ক্লাস, এবং আরেকটি এখান থেকে ক্লাস হবে। তো বিশেষ করে দেখো, গ্রোথ এবং ডেভেলপমেন্ট এই যে পোর্শন, এই পোর্শনটাতে কিন্তু আমাদের গ্রোথের বিশেষ কিছু আলোচনা খুব একটা হবে না, একটু কম। বাকি যে আমাদের আলোচ্য বিষয় সেটা হলো আমাদের ডেভেলপমেন্টের, সেটা তোমরা জানো এবং সেটা তোমরা এর আগে হয়তো পড়েছো। এখানে কিছু কিছু বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং করার আছে ডেভেলপমেন্টের মধ্যে, এবং ডেভেলপমেন্টের যে সমস্ত প্রিন্সিপাল, এছাড়াও গ্রোথের যে কিছু বৈশিষ্ট্য এবং গ্রোথের কিছু স্টেজ দেওয়া আছে, এবং ডেভেলপমেন্টের কিছু স্টেজ দেওয়া আছে, সেটি নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো শিশুর বৃদ্ধি এবং বিকাশ, শিশু থেকে শুরু করে আমরা যারা, আর নর্মালভাবে জানো গ্রোথ তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত হয়, তারপরে কি হয়ে যায়, আমাদের গ্রোথ অফ হয়ে যায়, এবং তারপরে আমাদের ডেভেলপমেন্ট যেটা আছে এটা আমাদের সারা জীবন ধরে চলতে থাকে। এবং ডেভেলপমেন্টের বিভিন্ন ধরনের প্রকার আছে, সেগুলো কিন্তু আজকের যে ক্লাস, সেই ক্লাসে আমরা টোটালি ডিসকাস করব। তো ঠিক আছে, ক্লাস স্টার্ট করার আগে বলে দিই, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করবে, অবশ্যই বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে। আর আশা করি সামনের শনিবার থেকে আমরা যে ক্লাস স্টার্ট করে দেবো তোমাদের ভালো লেগে থাকবে। এবং PYQ আমি বলছি সপ্তাহে 3 থেকে 4 দিন আমরা PYQ দেওয়ার চেষ্টা করবো, আমি 20টা থেকে 25টা করে যতটা পারবো। এবং PYQ নট অনলি PYQ করা এবং কোশ্চেন করা, সেখানকার যে আন্ডারস্ট্যান্ডিং সেটাও আমরা এই যে চ্যানেল সেখানে করব। ঠিক আছে, তো আজকের যে ক্লাস সেটা শুরু করে দিচ্ছি আমরা। বেসিক্যালি দেখো, যখন আমরা বৃদ্ধির কথা বলছি, বৃদ্ধি বলতে আমরা খুব জানো, কিন্তু খুব অল্প, যেহেতু আমাদের কনসেপ্ট দেওয়ার জন্য, পরবর্তীকালে আলোচনার জন্য এটা একটু প্রয়োজন। বৃদ্ধির কনসেপ্ট যখন বলছি, তখন আমাদের কি হচ্ছে বলতো, একটা ওজন, উচ্চতা, আয়তন, শুধুমাত্র আমরা এইটুকুই বলছি। যেরকম আমি 40 কিলো বা 45 কিলো 50 কিলো ছিলাম, 70 কিলো হয়ে গেলাম, লম্বা হচ্ছি। কথাটা বুঝতে পারলে? তাহলে পরিমাণগতভাবে দেহের আয়তন, উচ্চতা, ওজন, যদি ওজনের দিক থেকে দেখতে চাও, তাহলে গ্রোথটা অনেক সময়, যদি আমরা ওজনটাকে ধরি, তার ওজন অনেক সময় কমে বাড়ে, এই দিক থেকে কিন্তু সারা জীবন লোকের হয়ে থাকে। কিন্তু গ্রোথ আমরা যদি লম্বার দিক থেকে ধরে থাকি, উচ্চতার দিক থেকে ধরে থাকি, তাহলে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট এজ, সেই নির্দিষ্ট এজের পরে 20 থেকে 21-22-এর মধ্যে আমাদের কি হয়ে যায়, নর্মালিভাবে দেখা যায় কি হয়ে যায়, আমাদের যে গ্রোথ সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। আর বিকাশ আছে শিশুর একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যখন শিশুর জন্ম এবং আমাদের যে বৃদ্ধা হয়ে যাব, যখন বা বৃদ্ধ হয়ে যাব, বৃদ্ধ বা বৃদ্ধা যাই বলো তুমি, লেডিস হলে বৃদ্ধা আর বয়স হলে বৃদ্ধ, তো সে ততদিন অবধি কিন্তু আমাদের এই যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু হতে থাকে। এবং এই যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টটাকে কি বোঝায়, যে না অনলি ফিজিক্যাল ডেভেলপমেন্ট, দেখো ডেভেলপমেন্টের মধ্যে আমাদের ফিজিক্যালও হয়ে থাকে, মানে দৈহিক যে আমাদের বিকাশ, সেটা মানসিক এবং বুদ্ধিগত গুণগত পরিবর্তন, এই সব পরিবর্তনগুলোকে কি বলা হয়, অ্যাকচুয়ালি বিকাশ বলা হয়। অর্থাৎ আমাদের যে কর্মক্ষমতা, সেই কর্মক্ষমতার পরিবর্তন হচ্ছে। তো দেখো, কর্মক্ষমতার পরিবর্তন আমাদের ফিজিক্যালি হয়ে থাকে, মেন্টালি হয়ে থাকে, এবং ইন্টেলেকচুয়ালি হয়ে থাকে কি না, ফিজিক্যাল, মেন্টাল এবং ইন্টেলেকচুয়াল। এবং যেটা গুণগত একটা পরিবর্তন, আমরা অনেক সময় যাকে মেজার করতে পারি না, সেটা অ্যাকচুয়ালি কি, বিকাশ হয়েছে। ক্লিয়ার?
বিকাশ হয়েছে। তাহলে এটা বেসিক্স একটা ডিফারেন্স বা বেসিক একটা ধারণা, কনসেপ্ট, যেটা গ্রোথ এবং ডেভেলপমেন্টের উপরে এবং বৃদ্ধি এবং বিকাশের উপরে। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাই, এই যে বিকাশ, এই বিকাশের প্রিন্সিপাল, অর্থাৎ বিকাশ যে হয় মানুষের, তো এটা একটা নিয়ম মেনে চলে হয়, ইউনিভার্সাল একটা নিয়ম মেনে চলে, এবং ইউনিভার্সাল কিছু বিষয় আছে যেটা সবার মধ্যে বা সব শিশুর মধ্যে, সব ব্যক্তির মধ্যে দেখা যায়। ফিজিক্যাল ডেভেলপমেন্টের যদি আমরা দেখে থাকি তাহলে একটা ইউনিভার্সাল ট্রুথ বা ইউনিভার্সাল একটা রুল আছে। আমরা যদি বলি ইউনিভার্সাল একটা রুল আছে, হয়তো সেটা অন্যরকম হতে পারে, কিন্তু অধিকাংশ ব্যক্তির ক্ষেত্রে এই সেম রুলস হয়তো প্রয়োগ হয়। তো এই বিকাশের যে কিছু নীতি, অর্থাৎ কিসের ওপর ভিত্তি করে, অর্থাৎ কি মানে নীতি ফলো করে হয়, তারই আমরা দেখব। তো বিকাশ যদি আমরা অ্যাকচুয়ালি দেখি, সেটা হচ্ছে একটা মিথস্ক্রিয়ার ফল। না কিসের মিথস্ক্রিয়া? মিথস্ক্রিয়া হচ্ছে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ বংশগতি এবং আমাদের পরিবেশ, এই দুটোরই। বংশগতি কেন? আমরা অনেক সময় বলে থাকি বাবা মা খুব পড়াশোনায় ভালো, ছেলে মেয়ে অবশ্যই পড়াশোনায় বাবা মায়ের মতো হয়েছে, বা কাকা কাকুয়ার মতো হয়েছে, দাদা দিদার মতো হয়েছে। তাহলে বংশগতির কিছু একটা প্রভাব আমরা অনেক সময় দেখতে পাই, এবং এটা হয়, এবং এটা সায়েন্টিফিক্যালি প্রুফ যে বংশগত কিছু প্রভাব কিন্তু তার দেখা যায়। এবং এজ ওয়েল এস আমাদের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টের সাথে ইন্টারাকশনের ফলে আমাদের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট হতে থাকে বা শিশুর ডেভেলপমেন্ট হতে থাকে। এই জন্যই বলা হয় যে বিকাশ হচ্ছে মিথস্ক্রিয়ার ফল। না কি মিথস্ক্রিয়া? বংশগতি এবং পরিবেশের যে মিথস্ক্রিয়া, সেই মিথস্ক্রিয়ার ফলে আমাদের কিন্তু বিকাশ হয়ে থাকে। এটা একটা প্রিন্সিপাল। নেক্সট প্রিন্সিপাল যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা একটা বিকাশ একটা ধারাবাহিকতা মেনে চলে। কিরকম ধারাবাহিকতা? আমরা যদি এই ধারাবাহিকতা যেটা বলে দেওয়া আছে, এটা হচ্ছে ফিজিক্যাল, মানে দৈহিক নিয়ম যদি আমরা দেখি, ঠিক আছে, দৈহিক। কিরকম দৈহিক বলা হচ্ছে? যে বিকাশ কি বলা হয়, মস্তিষ্ক থেকে পায়ের দিকে বা নিচের দিকে যদি আমরা বলি, এদিক থেকে হয়। আর এই যে মস্তিষ্ক থেকে শিশুর পায়ের দিক থেকে হয়, অর্থাৎ কেমন এই মস্তিষ্ক থেকে পায়ের দিকে? এটা হচ্ছে যে একজন শিশু যদি আমরা প্রথমে দেখে থাকি, তাহলে সেই শিশু কি করে থাকে জানো? প্রথমে মাথা যে আছে, মাথা সেটিকে স্ট্রেট করার চেষ্টা করে, ছোট্ট একটা বাচ্চা। তারপরে বসতে শেখার চেষ্টা করে, মানে আমাদের স্পাইনাল যে কর্ড আছে সেটাকে সোজা করার চেষ্টা করে, প্রথমে মাথাটাকে ঠিক করার চেষ্টা করে, তারপরে পা বা বসতে শুরু করে, তারপরে আবার কি করে? হাঁটতে শুরু করে। তো এখানে বলা হচ্ছে যে মস্তিষ্ক থেকে, এই যে মস্তিষ্ক থেকে নিচের দিকে বা পায়ের দিকে হয়, সেটাকে বলে হেড টু টো অবলিক ফুট বলা হয়। এটাকে সেফালোকোডাল ডেভেলপমেন্ট আমরা বলে থাকি। আর মনে রাখার চেষ্টা করবে, এই যে সেফালোকোডাল ডেভেলপমেন্ট, সেটা আমাদের কি? সেটা আমাদের ফিজিক্যাল বা দৈহিক বিকাশের মধ্যে পড়ে। আর একটা আছে যে আমাদের বডি, অর্থাৎ আমাদের যে স্পাইনাল কর্ড, আমাদের যে স্নায়ু, তো এটা স্পাইনাল কর্ড পিছনে, এই যে বডির পিছনে থাকে আমাদের, হ্যাঁ। তো এই স্পাইনাল কর্ডের কাছাকাছি যে অঙ্গগুলো, সেগুলো প্রথমে হয়ে থাকে। কাছাকাছি অঙ্গগুলো মানে মনে হচ্ছে বাহু, এই বাহুটা বলা হচ্ছে। তো এই অঙ্গগুলো প্রথমে কি হয়ে থাকে? ডেভেলপমেন্ট হয়ে থাকে। দেন আমাদের সেখান থেকে কিন্তু এই হাতের আঙ্গুল থেকে শুরু করে এদিক থেকে যায়। তো কেন্দ্র থেকে পরিধির দিকে অগ্রসর হয়, এটাকে বলা হয় সেন্ট্রাল টু পেরিফেরি। আর এই যে দৈহিক বিকাশ, এটাকে বলা হয় প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট বা প্রক্সিমোডিস্ট মিড লাইন টু এক্সট্রিমিটিস, যেটাকে অনেক সময় সেন্ট্রাল টু পেরিফেরি বলা হয়। ক্লিয়ার? এই গেল আমার দুটো। তাহলে এটা ভালো করে মনে রাখার চেষ্টা করবে, এটা দৈহিক বিকাশের মধ্যে পড়ে। আচ্ছা, হ্যালো। নেক্সট বলা হচ্ছে আমাদের বিকাশের ফলে যে চলন ঘটে, তার ধারাবাহিকতা বিশেষ সব শিশুর ক্ষেত্রে দেখা যায়। মানে কি? বিকাশের ফলে অ্যাকচুয়ালি চলন মানে শিশুর ডেভেলপমেন্ট হচ্ছে, বা শিশুর কিছু মানে কর্ম যে পরিবর্তন হচ্ছে। তো এটা কিন্তু সমস্ত বিশ্বের, আমি যে বললাম, একটা ইউনিভার্সাল প্রিন্সিপাল বা বিশ্ব নিয়ম মেনে চলে। কেমন? প্রথমে শিশু হাঁটতে শিখবে না, প্রথমে শিশু হামাগুড়ি দিতে শিখবে, তারপরে দাঁড়াতে শিখবে, তারপরে হাঁটতে শিখবে। এটাকে বলা হচ্ছে যে ধারাবাহিকতা একটা বজায় রাখে, যে প্রথমে শিশু বসতে শিখবে, তারপরে একটু করে দাঁড়াতে শিখছে। বাড়িতে তোমাদের যে শিশু বা আমরাও যেটা হয়েছি, সেইভাবে ওইরকম ভাবে হোক, এই নিয়ম মেনেই। তাহলে এই নিয়ম কিন্তু কি হয় না, এই নিয়ম একেবারেই ইউনিভার্সাল। প্রথমে হামাগুড়ি দিবে, তারপরে দাঁড়াতে শিখবে, তারপরে হাঁটতে শিখবে। ক্লিয়ার? এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা প্রিন্সিপাল।
শিখনের ফলে বিকাশ হয়। কিরকম? আমরা কোনো শিখন অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে? শিখন বলা হচ্ছে যখন আমরা কোনো বস্তু কোনো বিষয় সম্পর্কে শিখছি, মনে করো কোনো কাজ করতে শিখছি, তো এই কাজের ফলে আমাদের বিকাশ হচ্ছে। কি? আমাদের মনে করো ফিজিক্যাল ডেভেলপমেন্টও হয়ে থাকবে, দৈহিক বিকাশও, মানসিক বিকাশও হয়ে থাকবে, প্রক্ষোভিক বিকাশও হয়ে থাকবে। তো আমরা কোনো আজকে একটা রুলস বা রেগুলেশন বা পড়া শিখলাম, মনে করো তুমি আজকে এখানে আসলে ক্লাসে কিছু একটা বিষয় শিখলে, তোমার ডেভেলপমেন্ট হলো, তোমার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হলো। বুঝতে পারছো? পরস্পর সম্পর্কযুক্ত, মানে একটার পরে আরেকটা হয়। কিরকম? অনেক সময় দৈহিক বিকাশ মানসিক বিকাশে সাহায্য করে, মানসিক বিকাশ প্রাক্ষবিক বিকাশে সাহায্য করে। কিরকম? যে আমরা অনেক সময় একটা কথা বলি না, সুস্থ দেহ সুস্থ মনের অধিকারী। তার মানে কি বলতে চাইছি আমরা? সুস্থ দেহ সুস্থ মনের অধিকারী। তার মানে যদি আমাদের দেহ সুস্থ থাকে তো আমরা কি তাহলে একটার সাথে তাহলে দৈহিক বিকাশ মানসিক বিকাশের সাথে সম্পর্কযুক্ত। এবং আরেকটা বলা হচ্ছে ভবিষ্যৎবাণী নীতি, যেটাকে বলা হচ্ছে প্রেডিকশন। প্রেডিকশন মানে এখানে ভবিষ্যৎবাণী মানে তোমার যেটা আমরা বলে দেখে থাকি, অনেকজনে করে থাকে, তোমার কবে বিবাহ হবে, কবে তোমার বিবাহ হবে, কবে তোমার যা হবে, কবে তোমার জব হবে, কবে তোমার কি হবে না হবে, এই ভবিষ্যৎবাণী নীতি বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে একজন শিশুর যখন দৈহিক মানসিক বিকাশ হয়, বা তার মনে করো যে সে পড়াশোনায় খুব ভালো রেজাল্ট করছে, তাও তো সেটাও তো একটা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে না, এটা বুদ্ধিমাত্রিক যে বিকাশ সেটা হচ্ছে। তাহলে আমরা বলতে পারবো এই শিশু ভবিষ্যতে গিয়ে আমরা কি বলতে পারবো যে এ ভালো রেজাল্ট করবে, পড়াশোনা করছে বা এই সমস্ত কিছু করছে। এটা অ্যাকচুয়ালি ভবিষ্যৎবাণী। আমরা কিছু কিছু বৈশিষ্ট্য দেখে বলে দিতে পারি যে হ্যাঁ এই শিশুর এই জিনিসগুলো বা এই ব্যক্তির এইগুলো ভালো হবে বা এরকম রেজাল্ট হতে পারে। এরপর বলা হচ্ছে সরল রৈখিক বনাম স্পাইরাল নীতি। এটা কি না, সরল রৈখিক অনেক সময় আমরা দেখে থাকি, যদি সরল রৈখিক দেখি যে ডেভেলপমেন্ট কখনো কখনো কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড, মানে একটার পরে আর একটা হচ্ছে এবং হতেই থাকছে। কখনো কখনো বলা হয় স্পাইরাল, মানে কখনো দৈহিক বিকাশ হচ্ছে, কখনো মানসিক বিকাশ হচ্ছে, কখনো ইমোশনাল বিকাশ হচ্ছে, আবার কখনো ইমোশনাল বিকাশ হচ্ছে তারপরে মানসিক বিকাশ হচ্ছে, মেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে তারপরে ইমোশনাল ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে একটা নির্দিষ্ট ভাবেই চলে না যে একই সেম ওয়েতে চলবে, কিন্তু কিছু কিছু আছে যেটা সরল রৈখিক ভাবে চলে, আর কিছু কিছু ডেভেলপমেন্ট আছে যেটা স্পাইরালে চলে। কথাটা বুঝতে পারছো? বিকাশ বহুমাত্রিক, এক ধরনের নয়, বহু ধরনের বিকাশ আছে। বিকাশ সাধারণ থেকে নির্দিষ্ট দিকে হয়, যেরকম পেশি সঞ্চালনমূলক বিকাশের নীতি। যদি দেখো কেমন, যখন তোমাকে বলা হচ্ছে যে বিকাশ সাধারণ থেকে নির্দিষ্ট দিকে হয়, এটার মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি বিশেষ করে প্রযোজ্য হচ্ছে পেশি সঞ্চালনমূলক। মানে আমরা যে কাজ সাধারণ, প্রথমে কি করো বলো তো? মনে করো তোমাদের কাছে একটা বটল আছে, একটা শিশু, তুমি যখন শিশু অবস্থায় ছিলে তখন বটলটা কিন্তু একটা গ্লাস দু হাতে জড়িয়ে ধরে সেটাকে ধরার চেষ্টা করছিলে। একটু একটু করে বড় হচ্ছ, দুই হাতে ধরছো, প্রথম দুই হাতে একদম গলা লাগিয়ে জড়িয়ে ধরছিলে, তারপর শুধুমাত্র দুই হাতে ধরছো, তারপরে এরকম করছো, তারপরে আঙুল দিয়ে ধরছো। এটাকে বলা হচ্ছে আমার বিকাশের পেশি সঞ্চালনমূলক যে বিকাশের নীতি, সেটা একটা সাধারণ থেকে নির্দিষ্টের দিকে হয়। প্রথমে আমরা বস্তুটাকে গোটাভাবেই ধরি, তারপরে ছোট ছোট ভাবে মানে একটা স্পেসিফিক ভাবে ধরি। কথাটা বুঝতে পারলে? বিকাশ ব্যক্তিভিত্তিক পার্থক্য লক্ষ্য করা যায়। কিরকম? তোমার ডেভেলপমেন্ট আলাদা, অন্য কোনো ব্যক্তির ডেভেলপমেন্ট আলাদা, এই শিশুর ডেভেলপমেন্ট আলাদা, ওই শিশুর ডেভেলপমেন্ট আলাদা। কারণ আমরা জানি যে বিকাশ কি পরিবেশ এবং বংশগতির ওপর নির্ভরশীল, এবং তার যে কম্বিনেশন, তো কারো বংশগতি এবং পরিবেশ আলাদা হয়, কারো বংশগতি এবং অন্য কারো বংশগতি এবং পরিবেশ দুটোই আলাদা। তো যার ফলে এটি কি হয় বলতো? এটাকে বলা হচ্ছে যে ব্যক্তিভিত্তিক পার্থক্য কিন্তু আমরা একটা লক্ষ্য করতে পারি এই ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ক্লিয়ার? নেক্সট বলা হচ্ছে, আমরা একটু যদি দেখি বিকাশ প্রক্রিয়ার বৈশিষ্ট্য একটু হলেও, এটা কিছু তোমরা কিভাবে মানে প্রিন্সিপাল এবং ফিচার্সের মধ্যে পাবে, বৈশিষ্ট্যের মধ্যে পাবে, একই মোটামুটি বলা যায়। তো একটা কথা কি, বৈশিষ্ট্য কি? এটা একটা অবিচ্ছিন্ন প্রক্রিয়া। অবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস। এটা কোনোদিনও কিন্তু রোধ হয়ে থাকে না। আজকে তুমি কিছু কোনো বিষয় শিখছো, কালকে শিখছো, কখনো কখনো হয়তো তুমি বসে আছো, ভাবছো, ওই দিক থেকেও তোমার ডেভেলপমেন্ট হচ্ছে। তো মাতৃগর্ভের সঞ্চারের মুহূর্ত থেকে আমৃত্যু পর্যন্ত, একজন শিশু মাতৃগর্ভের থেকে আমৃত্যু পর্যন্ত, মানে যতদিন অবধি সে মরণশীল, মানে হয়তো মৃত্যু যা চলে আসছে, তা সেই পর্যন্ত কিন্তু লোকে শেখে, এবং এই যে ডেভেলপমেন্ট সেটি চলতেই হয়। কি হয়ে যায়? এই ডেভেলপমেন্ট চলতেই থাকে আমাদের। ক্লিয়ার? নেক্সট আমাদের আরেকটা বৈশিষ্ট্য দেখি, বিকাশ ক্রমসংযোজনশীল। মানে একটি বিকাশ আরেকটি, এই ক্রমসংযোজনশীলের সঙ্গে যদি আমরা পিয়াজের থিওরি দেখি,
যেখানে স্কিমা অ্যাকোমোডেশন তার কনসেপ্ট মিল আছে, যে একটি কোনো বিষয় শিখছি আমরা, তো সেই বিষয় শিখনের ফলে আমাদের বিকাশ হচ্ছে, তার সাথে সাথে ওই বিষয়টির আর একটু নতুন কোনো বিষয় শিখছি, তাহলে এটা একটা সমষ্টিগত ফল। অর্থাৎ বলা যায় এটি একটি আকস্মিক ঘটনা নয়। কিরকম? হঠাৎ করে তোমার কি কোনো পরীক্ষা দিলে রেজাল্ট হয়ে গেল, চাকরি হয়ে গেল, তাহলে তোমার কি এটা ক্রমাগত তুমি কি করেছো, ক্রমাগত তুমি পড়াশোনা করেছো, রেগুলার তুমি পড়াশোনা করেছো, ক্লাস দেখেছো, সমস্ত কিছু করেছো, যার ফলে হঠাৎ করে হয়নি। তাহলে তোমার একটু আর যদি মনে হয় হ্যাঁ এটা হয়, এই হলো ব্যাপার। কথা ঠিক আছে? হ্যাঁ, এটাই হলো ব্যাপার, যে সমষ্টিগত একটা ফল, ওটাতে আকস্মিক কোনো ঘটনা নয়, একটা নিয়ম মাফিক চলে, যেটা আমরা একটুভাবে দেখলাম। প্রথমে শিশু চিত হবে, তারপরে শিশু হামাগুড়ি দিবে, তারপরে হাঁটবে। প্রথমে দৌড়াবে না। কথাটা বুঝতে পারলে? আর বর্তমানে শিশুরা যদিও দেখতে পাবো প্রথম ডেভেলপমেন্ট হচ্ছে তাদের হাতে ফোন চলে আসা, এবং সেটাই প্রথমত ডেভেলপমেন্ট, মানে বডি ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্টের পর থেকে মানে দূরে থেকে আগে ফোন চালানো শিখছে। তারপরে যেরকম প্রথমে পরিবারের সদস্যদের চিহ্নিতকরণ, তারপরে আত্মীয়দের, তারপরে সমাজের অন্য পরিজনদের চিহ্নিত করবে। ঠিক আছে? এরপরে আছে পৃথকীকরণ অভিমুখী প্রক্রিয়া। কিরকম এটা বলা হচ্ছে সাধারণ থেকে বিশেষ যেটা, সেটাই। প্রথমে শিশু সম্পূর্ণ দেহ, তারপর হাত, তারপর পা, তারপর আঙুল কাজে লাগানোর চেষ্টা করবে, যেটা আমি তোমাদের উদাহরণ একটু আগে দিলাম, যে আমরা কোনো একটি শিশু প্রথমে কি করে বলো তো, দুটো হাত দিয়ে পুরোভাবে একটা বটল ধরার চেষ্টা করে, তারপরে এক হাত দিয়ে ধরার চেষ্টা করে, তারপরে দুটো আঙুল দিয়ে ধরার চেষ্টা করে, এবং সেটা হয়তো সম্পূর্ণ হয়। এটাকে বলা হচ্ছে পৃথকীকরণ করতে পারছে। একটু যদি আমরা দেখে থাকি বৃদ্ধি এবং বিকাশের মধ্যে পার্থক্য, সেটা হচ্ছে আকার ও আয়তনের পরিবর্তন হলো বৃদ্ধি। বিকাশ কি? গুণগত, প্রক্রিয়াগত এবং ক্রিয়াগত আভ্যন্তরীণ যে পরিবর্তন। কি? আভ্যন্তরীণ পরিবর্তন। গুণগত পরিবর্তন বিশেষ করে আভ্যন্তরীণ দেখি। বৃদ্ধি হলো কারণ, অনেক সময় বলা হয়, মানে বৃদ্ধি হয় এবং বৃদ্ধির ফলে বিকাশ হয়। কিছুটা ক্ষেত্রে যদি আমাদের ফিজিক্যাল ডেভেলপমেন্ট না হয়, তাহলে মেন্টাল ডেভেলপমেন্ট একটু হলেও হয়তো কখনো সমস্যা হতে পারে, বা সবসময় নয়। কেবলমাত্র শরীরের মধ্যে এরা সীমাবদ্ধ থাকে, এটা দৈহিক, মানসিক, সামাজিক, প্রক্ষোভিক ইত্যাদি টাইপস যদি আমরা দেখি। ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ঘটে। কি? বৃদ্ধি একটি নির্দিষ্ট সময়, কিন্তু বিকাশ সামগ্রিক প্রক্রিয়া, যেটা আমরা দেখলাম, নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে, এটা সারা জীবন ধরে চলতে থাকে। বৃদ্ধি পরিমাপ করা যায়, বিকাশকে কিরকম? যদি গুণগত পরিবর্তন আমার হয়ে থাকে, তাহলে আমি কি সেটাকে পরিমাপ করতে পারি? না, খুব একটা পরিমাপ করা যায় না। মনোবিদদের মতে শিক্ষাগত দিক থেকে যদি বৃদ্ধির মানে এডুকেশন দিক থেকে অনেকের মধ্যে পার্থক্য আছে। আর একটা বলা হচ্ছে শিক্ষার প্রভাবে ব্যক্তির পরিপূর্ণ বিকাশ ঘটে। যদি তোমরা বলতে চাও যে বৃদ্ধির দিক থেকে শিক্ষাগত কি পার্থক্য, আমরা যদি এইটুকু লজিক দেখার চেষ্টা করি, কিরকম যে যদি দেখি আমরা, সেটা হচ্ছে দেখো, বৃদ্ধিটা অনেক সময় এটা কিন্তু খুব কম, হয়তো কোনো লজিক্স এটাও দিতে পারে, যে আমরা জানি বৃদ্ধি অনেক সময় আমাদের পুষ্টিগত খাবারের দিকের ওপর কিছুটা ডিপেন্ড করে। তো আমি যদি পুষ্টিগত খাবার সম্পর্কে অবগত না থাকি, তাহলে আমার হয়তো বৃদ্ধি একটু হলেও কিছুটা ক্ষেত্রে, যদি আমি বলি, আমি সমস্ত ক্ষেত্রে বলছি না, কিছুটা ক্ষেত্রে রোধ হবে। তাহলে ওই দিক থেকে যদি আমরা দেখি, তাহলে কিছুটা এডুকেশনের দিক থেকে, কারণ আমি এই বিষয়গুলো, এই জিনিসগুলো খেলে আমার হয়তো কি গ্রোথ হবে বা গ্রোথ হবে না, হতে পারে। বুঝতে পারলেন? এই গেল ব্যাপার। পরিবেশগত প্রভাব, বৃদ্ধির ক্ষেত্রে পরিবেশের সেরকম কোনো প্রভাব লক্ষ্য করা যায় না, আর কিন্তু এখানে পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে, অর্থাৎ বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে আমার বিকাশ ঘটে থাকে। ক্লিয়ার? নেক্সট আমরা বিকাশের স্তর এবং একটু প্রকার দেখে থাকবো, স্টেজ অফ ডেভেলপমেন্ট। দেখো, নর্মাল যদি আমরা দেখি, সেটা হচ্ছে জন্মপূর্ব একটা বিকাশ বলা হয় 5 ভাগে। এখানে সেটা নিষেক থেকে, মানে অর্থাৎ নিষেক থেকে মানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে আমাদের যে মাতৃগর্ভের শুরুর দিন থেকে, প্রথম দিন থেকে 280 দিন পর্যন্ত জন্মপূর্ব। কেন জন্মপূর্ব? কেন 280কে যদি আমরা ভাগ করি, 280কে আমরা ভাগ করি কি দিয়ে ভাগ করি? 10, কত হবে? 0। হলো কি না? দাঁড়াও, সরি 280 যদি আমরা 30, 3 লং 27, আমরা বলি না 9 মাস 10 মাস গর্ভে আছে, 9 মাস 10 মাস গর্ভে আছে, তাহলে 9 মোটামুটি তোমার কি 9.5 মাস বা 10 মাসের মধ্যে ধরা হয়, 280 দিন একটা ধরা হয়। শৈশব কি? প্রথম 2 বছর।
বাল্যকাল কোনটাকে বলা হয় 2 থেকে 11 বা 12 বছরের মধ্যে, কৈশোরটাকে বলা হয় 11-12 থেকে 19-20 বছর, প্রাপ্তবয়স্ক বলা হয় 19-20 থেকে মৃত্যুকাল পর্যন্ত আমরা প্রাপ্তবয়স অনেক সময় বলে থাকি। এটা একটা ডিফারেন্স, এটা একটা মানে আমাদের যে ডেভেলপমেন্ট সেটা, ঠিক আছে, বিকাশের স্তর। নেক্সট বলা হচ্ছে আর্নেস্ট জোন্স। আর্নেস্ট জোন্স তিনি দিয়েছেন 4 প্রকার। প্রথমত মনে রাখার দরকার তোমাদের 4 প্রকার বিকাশ দিয়েছেন: শৈশব, বাল্য, কৈশোর, পূর্ণবয়স্ককাল। শৈশবকাল তিনি বলেছেন শিশুর জন্ম থেকে শুরু করে 5 বছর পর্যন্ত। বাল্যকালটাকে বলেছেন তিনি 5 বছর থেকে 12 বছর পর্যন্ত, এবং কৈশোর বা বয়ঃসন্ধিকাল বলছেন 12 থেকে 18 বছর পর্যন্ত, এবং পূর্ণবয়স্ককাল বলছেন 18 থেকে মৃত্যু পর্যন্ত। যদি আর্নেস্ট জোন্স এবং রুশোর আমরা একটু দেখে থাকি, দেখো এটা তোমাদের রট মেমোরাইজেশন, কিন্তু একটু হলেও আমি পড়িয়ে দিচ্ছি। রট মেমোরাইজেশন তোমাকে বিশেষ করে মনে রাখার চেষ্টা করতে হবে, মুখস্থ বিদ্যা যেটাকে বলা হয়। রুশোর শ্রেণী বিভাগ এবং আর্নেস্ট জোন্স দুজনেই 4 ভাগের কথা বলছেন। ইনি ভাগ করেছেন শৈশব, বাল্য, প্রাক কৈশোর এবং কৈশোর। 1 থেকে 5 বছর শৈশবকাল, 5 থেকে 12 বছর বাল্যকাল, 12 থেকে 15 বছর প্রাক কৈশোর এবং কৈশোর 15 থেকে 20 বছর কাল বলা হয়েছে। তারপরে যদি দেখি আমরা, ওটাকে বলা হয় প্রাপ্তবয়স্ক কাল। ক্লিয়ার? তো রুশো এই 4 ধরনের এবং আর্নেস্ট জোন্স। এরপর যদি আমরা দেখি যে ডেভিড পি আশুবেল জিপ থিওরি অ্যান্ড প্রবলেমস অফ চাইল্ড ডেভেলপমেন্টের, তিনি এটা বলেছেন 4 ধরনের। নবজাতক স্তর যেটাকে তিনি বলেছেন জন্ম থেকে 4 সপ্তাহ, ইনফ্যান্সি যেটাকে শৈশবকাল বলা হয় 4 সপ্তাহ থেকে 2 বছর, প্রাক স্কুল স্তর বা স্কুল পূর্ব যেটা 2 থেকে 6 বছর, আর একটা বলা হচ্ছে মধ্য বাল্যকাল যিনি বলেছেন 6 থেকে 9 বছর। তো এটা এক একজন যে মনোবিদ তারা নিজেদের মতো করে দিয়েছেন, কিন্তু আমাদের পড়তে হচ্ছে। তারা তাদের মতো করে দিয়েছেন নিজেদের মতো, মানে তারা একটা লজিক্স অবশ্যই দেখিয়েছেন। পিকুনাস তিনি 10 ভাগে ভাগ করেছেন, মাথায় রাখার চেষ্টা করবে। পিকুনাস প্রাক জন্ম স্তর, নবজাতক স্তর, প্রারম্ভিক শৈশব স্তর, শৈশবের শেষ স্তর, প্রারম্ভিক বাল্য স্তর, মাধ্যমিক বাল্য স্তর, শৈশব শেষ বাল্য স্তর, যৌবনাগমের স্তর, প্রাপ্তবয়স্ক স্তর, বার্ধক্য। যদি তোমরা এটা মনেও না রাখতে পারো, তারপরেও তোমরা অন্তত পিকুনাস মনোবিদ কি দিয়েছেন, মনোবিজ্ঞানী পিকুনাস তিনি 10 প্রকারে, যদি এটা মনে রাখতে পারো তাহলে তো অবশ্যই খুবই ভালো, না মনে রাখতে পারলেও তোমরা দেখতে পারো যে কি 10 প্রকারের তিনি দিয়েছেন। ক্লিয়ার? নেক্সট বলা হচ্ছে আমাদের একটু বৃদ্ধি দেখে নিই। বৃদ্ধি নর্মালি ভাবে মানা হয় যে জন্ম সময়ে, যদি এটা আমরা দেখি জন্ম সময়ে 19 থেকে এত ইঞ্চি উচ্চতা যদি আমরা দেখি 20, ঠিক আছে, 19 থেকে 20, অনেক সময় 4 মাস পর্যন্ত 23 থেকে 24, 8 মাস 26 থেকে 28, 1 বছর 28 থেকে 30, 2 বছর 30 থেকে 34, 5 বছর 38 থেকে 40। এটা সেন্টিমিটার হবে। হ্যালো, ইঞ্চি কি সেন্টিমিটার হবে আমি ক্লিয়ার হচ্ছি না। আচ্ছা, তোমাদের আমি কমেন্ট বক্সে জানিয়ে দিব বা এরপর ক্লাসে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আর একটা কিছু বিষয় এখানে মনে রাখার চেষ্টা করা হচ্ছে, বলা হচ্ছে যে শারীরিক বিকাশ প্রথম 2 বছরে খুব দ্রুত ঘটে। তাহলে আমরা এইটুকু অন্তত মনে রাখতে পারবো যে শারীরিক বিকাশ প্রথম 2 বছর খুব ঘটে। আচ্ছা, এটা ইঞ্চি দেখো এখানে লেখা আছে, এটা ইঞ্চি, ঠিক আছে। জন্মের সময় যে শিশুর উচ্চতা 19 থেকে 20 ইঞ্চির মধ্যে থাকে, 6 বছর বয়সে সেই শিশুর উচ্চতা বেড়ে কি হয় 46.6 এর মতো হয়ে থাকে। জন্মের 3 বছর পর্যন্ত গড়ে 5 পাউন্ড করে ওজন বাড়ে, আর 6 বছরে জন্মের পর ওজন প্রায় 7 গুণ হয়। জন্মের সময় যা ওজন থাকে 6 বছরে সেটা 7 গুণ হয়ে যায়। শৈশবে ওজন বৃদ্ধি যদি আমরা দেখি, এটা একটা আর আছে। জন্মের সময় হচ্ছে 5 থেকে 9 পাউন্ড, 5.5 থেকে 4 মাসে হয় 12 থেকে 16 পাউন্ড, 1 বছরে হয় 18 থেকে 24 পাউন্ড, 2 বছরে হয় 21 থেকে 27 পাউন্ডের মধ্যে, 3 বছর হয় 25 থেকে 31 পাউন্ডের মধ্যে, এবং 5 বছরে হয় 30 থেকে 40 পাউন্ডের মধ্যে। ক্লিয়ার? এটা রট মেমোরাইজেশন। এবার আমরা বিকাশের একটু প্রকারভেদ দেখব। দেখো, দৈহিক বিকাশ তোমাদের আমি আগেই বলেছিলাম। দৈহিক বিকাশটা কি? যেরকম অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ, উচ্চতা, ওজন, শারীরিক কাঠামো এবং স্নায়ুতন্ত্রের বিকাশটাকে বলা হচ্ছে আমাদের দৈহিক বিকাশ। বিশেষ করে যে লম্বায় কতটা হচ্ছে, হ্যাঁ, উচ্চতা কতটা হচ্ছে, ওজন কতটা হচ্ছে, স্নায়ুতন্ত্রের কতটা কি হচ্ছে, এটাকে দৈহিক বিকাশ। এরপর বলা হয় মানসিক বিকাশ, যেটাকে মেন্টাল ডেভেলপমেন্ট বলা হয়। এটা বলা হচ্ছে আমাদের যে চিন্তন, থিঙ্কিং, কল্পনা, ইমাজিনেশন এবং ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা। মাথায় মনে রাখার চেষ্টা করবে, চিন্তন, কল্পনা এবং সৃজনশীলতার বিকাশ যে সমস্ত, সেগুলো আমার কখনো হয়ে থাকে, এগুলো কিসের মধ্যে পড়ে? এগুলো পড়ছে আমাদের মেন্টাল ডেভেলপমেন্টের মধ্যে। কিসের মধ্যে? মেন্টাল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে থাকে। ক্লিয়ার?
নেক্সট বলা হচ্ছে আমাদের বৌদ্ধিক বিকাশ, যেটা সমস্যা সমাধানের ক্ষমতা। কি সমস্যা সমাধানের ক্ষমতা, অর্থাৎ ইন্টেলেকচুয়াল যদি ডেভেলপমেন্ট আমরা দেখি, বৌদ্ধিক বিকাশ সমস্যা কতটা সমাধান করতে পারছি। প্রক্ষোভিক বিকাশ যদি আমরা দেখি, ইমোশনাল, রাগ, ভয়, ভালোবাসা, ঘৃণা, হীনমন্যতা। এই ইমোশনাল ডেভেলপমেন্ট, রাগ, ভয়, ভালোবাসা, ঘৃণা, এটা আমরা নেক্সট ডেতে একটু হলেও এগুলো একটু ডেসক্রিপটিভ আলোচনা করব, কারণ এখানে কিছু বিষয় জানার আছে। যে রাগ কেমন থাকে, জন্মের সময় কত ধরনের মানসিক বিকাশ হয়, পরবর্তীকালে পরিবর্তন হয় কিরকম। যেরকম দেখো, প্রথমে শিশু কিন্তু আমরা যদি একটা নর্মাল জিনিস দেখে থাকি, কিরকম কান্না পেলেও শিশুর খিদা লাগলেও কাঁদবে, শিশুর কি হয়ে যায়, কোনো কিছু ব্যথা পেলেও কাঁদবে, দুটোই। এবং সেই কান্নাটা কি একই ধরনের কান্না হয়ে থাকে না, হয় কি না? তাহলে এগুলোর কিছু ডেভেলপমেন্ট আছে, যেটা আমরা পরবর্তী ক্লাসে গিয়ে আলোচনা করব। ভাষার বিকাশ, উচ্চারণবিদ্যা, শব্দার্থবিদ্যা, বাক্য গঠনে পারদর্শিতাটা কিরকম করতে পারছি, এটা এক ধরনের বিকাশ। মোরাল বিকাশ, যেরকম ন্যায় অন্যায়, উপকার অপকার, এবং সাইকোলজিক্যাল যে সমস্ত থিওরি আমরা এখানে পড়বো, আমি বলছি তোমাদের ভালো লাগবে আশা করি। সাইকোলজিক্যাল যে সমস্ত থিওরি আমরা পড়বো, সব থিওরিগুলোকে এক একটা করে আলোচনা করব। বুঝতে পারলে? এরপর বলা হচ্ছে আমাদের সামাজিক বিকাশ, যেটা অভিযোজন, সহানুভূতি অর্থাৎ সহযোগিতা। সোসাইটির সঙ্গে কিভাবে আমরা মিশছি, কিভাবে থাকছি, কতটা সহানুভূতিপূর্ণ একজন শিশু, একজন ব্যক্তি, এগুলো আমার কিসের মধ্যে পড়ে? এগুলো সামাজিক বিকাশের মধ্যে পড়ছে। ভাষার বিকাশ, উচ্চারণবিদ্যা, শব্দার্থবিদ্যা, বাক্য গঠনে পারদর্শিতা, নৈতিক বিকাশ, ন্যায় অন্যায়, সামাজিক বিকাশ, ওগুলো ক্লিয়ার। সো আজকের জন্য এইটুকুই ক্লাস। আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তার সাথে সাথে লাইক করবে, শেয়ারও করে দিবে, কমেন্ট করে জানাবে তোমাদের কি প্রয়োজন। আর স্ট্যাটিস্টিক্স আমরা অবশ্যই আলোচনা করব, সেটা শুধুমাত্র আমি একদিনের জন্য ওটাকে দিয়েছি। এরপরে যে ক্লাস হবে সেটা আশা করি স্ট্যাটিস্টিক্সের উপরেই হবে, এবং সেটা আমরা ব্ল্যাক বোর্ডে বা হোয়াইট বোর্ডে করার চেষ্টা করব, এবং দুটোই থাকবে, পিপিটিও থাকবে, হোয়াইট বোর্ডও থাকবে, চিন্তা করো না, সেই ব্যবস্থা আমি করে নিচ্ছি। তো ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, এবং ক্লাস দেখে থাকো। যারা টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, তারা জয়েন হতে পারো। সেখানে তোমাদের মক টেস্ট দেওয়া হচ্ছে, এবং সেই তোমরা মক টেস্ট দিতে পারো, লাভজনক দিতে পারো। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের সাথে।